নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা সকলেই জানেন বা নাম শুনেছেন। বর্তমানে সেই অসুখটা অনেকটাই বেড়ে গেছে, সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তো ভুলে যাওয়ার রোগ বা অ্যালজাইমার ডিজিজ, এই রোগটা নিয়ে বর্তমানে একজন সায়েন্টিস্ট নীরবে গবেষণা করে চলেছেন এবং কিছু কিছু ওনার গবেষণা প্রকাশিত হয়েছে। সেই ডক্টর ডেল ব্রেডেসেন। এই ডক্টর ডেল ব্রেডেসেন উনি প্যাসিফিক নিউরোসায়েন্স ইনস্টিটিউট ইউএসএ, ওখানে উনি কর্মরত আছেন দীর্ঘদিন ধরে এবং উনি ওখানকার সিনিয়র ডাইরেক্টর প্রেসিশন ব্রেন হেলথ। তো উনি প্রায় 250 ওনার রিসার্চ পেপারই আছে এবং বেশিরভাগটাই ওনার এই অ্যালজাইমার সংক্রান্ত গবেষণা বিষয়। তো অ্যালজাইমার সংক্রান্ত বিষয়ে গবেষণা করতে করতে উনি একটা নতুন দিশা আমাদের দেখিয়েছেন, যেটা আমাদের প্রচলিত যে অ্যালজাইমারের কারণ সেই যে থিওরি, তার অনেকটাই বাইরে। আমরা সাধারণত জানি কোনো জেনেটিক পরিবর্তন হলে ব্রেনের কোনো একটা বিশেষ জিন, সেই পরিবর্তন হলে তাতে অ্যালজাইমারের মতো প্যাথোলজি দেখা যায় এবং মানুষ ভুলে যেতে শুরু করে। তো উনি এই বিষয়ে যেহেতু প্রচুর পেশেন্টদের মধ্যে গবেষণা করেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল করেছেন, উনি তো গবেষণা করে উনি একটা প্রোটোকল ডেভেলপ করেছেন। যে ওনার বক্তব্য হচ্ছে যে লাইফস্টাইলের সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের এই অ্যালজাইমার ডিজিজ সম্পর্কিত। আমরা যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের ক্ষেত্রে দেখেছি যে ইনসুলিন হরমোন কাজ করে না দীর্ঘদিন ধরে, নন ফাংশনাল ইনসুলিন হরমোন থাকার ফলে এবং মানুষের অলস কর্মবিমুখতা, শারীরিক পরিশ্রম না করার কারণে যে ডায়াবেটিস রোগটা দেখা যায়, ঠিক সেরকমভাবে অ্যালজাইমারেরও কিন্তু প্রকাশ হতে পারে এরকম লাইফস্টাইলের অ্যাবনর্মালিটির কারণে। তাই জন্য তিনি যে প্রোটোকল ডেভেলপ করেছেন এবং সে বিষয়ে 2টো বইও লিখেছেন। এবং লাস্ট বইটি যেটা এবছর প্রকাশিত হয়েছে 2025-এ, এজলেস ব্রেন। তো সবগুলি এবং আগের যে বইগুলি অ্যালজাইমার নিয়ে প্রকাশিত হয়েছে সবগুলি বইতেই উনি বলার চেষ্টা করেছেন যে আমরা যদি লাইফস্টাইলটা ঠিক মতো ধরতে পারি, আমরা যদি যে সমস্যাগুলো আমাদের ডায়াবেটিসের জন্য দায়ী সেই একই লাইফস্টাইলের যে কারেকশান যদি আমরা অ্যালজাইমার ডিজিজের জন্য প্রিভেনশানেও কিন্তু করতে পারি। ওনার মত অনুযায়ী অ্যালজাইমারকে প্রিভেন্ট করা যায়। অ্যালজাইমার আর্লি স্টেজে এটা কিছুটা ট্রিটমেন্টও দেওয়া যায়, কিছুটা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সেই অনুযায়ী বিভিন্ন ফ্যাক্টর অ্যানালিসিস করে সেইগুলো কিছু ওষুধপত্র দিয়ে সেই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে অ্যালজাইমার ডিজিজ কিন্তু রিকাভারিও হচ্ছে প্রথম অবস্থায়, আর্লি স্টেজে। তো সেটাই একটু আলোচনা করতে চাইছি, যেহেতু ওই বইটি নতুন প্রকাশিত হয়েছে যেখানে এই প্রথম অ্যালজাইমার প্রিভেনশনের কথা বলা হয়েছে, যেমন করে ডায়াবেটিস প্রিভেনশনের কথা বলা হয়। তো ওনার কয়েকটা উনি লাইফস্টাইলের পরিবর্তন যেটা করতে বলেছেন সেগুলোই আমি একটু আলোচনা করব, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব। কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো খরচ সাপেক্ষ, সেগুলো হয়তো আমাদের পক্ষে সবসময় করা সম্ভব নয়। যেটা আমরা করতে পারি সেটা কিন্তু অ্যালজাইমার রোগকে কিন্তু আমরা কিছু অংশ হলেও আমরা প্রতিরোধ করতে পারি। তো সেই প্রতিরোধ করার জন্য আমাদের কি কি করতে হবে সেটাই আজকে আমার আলোচনার বিষয়। তো প্রথম কথা উনি বলছেন যে ফ্যাট বার্ন করতে হবে, যেভাবে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রেও বলেছি যে ওয়েট ম্যানেজমেন্ট করলে আমাদের ফ্যাট বার্ন করলে ডায়াবেটিস রোগটা দূরে যায়, সেরকমই অ্যালজাইমার রোগটাও দূরে যাবে। তার জন্যে ওনার অ্যাডভাইস হচ্ছে উদ্ভিজ্জ খাবার, প্ল্যান্ট জাতীয় খাবার, ফাইবার যাতে বেশি থাকে, লো কার্বোহাইড্রেট, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স যাতে কম হয়, সেই অল্প শর্করা জাতীয় খাবার, এবং হাই হেলদি ফ্যাট মানে যেগুলো আমাদের বাদামে থাকে হেলদি ফ্যাট, সেইগুলো উনি খেতে বলছেন। কিন্তু আনহেলদি কোনো ফ্যাট খেতে মানা করছেন, যেগুলো আমরা জানি বিভিন্ন সিড অয়েলে থাকে।
তো এছাড়াও তিনি ফ্যাট বার্নিংয়ের জন্য আরেকটা যেটা বলছেন যে ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনারা সকলেই শুনেছেন, উনিও 12 ঘন্টায় ফাস্টিং করার পরামর্শ দিচ্ছেন এবং সেই রাত্রের যে খাবারটা সেটা 3 ঘন্টা বাদে ঘুমোতে যেতে বলছেন, আর মিনিমাম 12 ঘন্টা উনি ফাস্টিং করতে বলছেন। আর যেটা বলছেন যে এক্সারসাইজ 30 মিনিট করে প্রতিদিন, সপ্তাহে অন্তত 5 দিন এক্সারসাইজ করা। এগুলো আমরা কিছু কিছু ডায়াবেটিসের প্রতিরোধের জন্য সে একই কথা বলে থাকি। একটাই তার কারণ হলো যে ইনসুলিনকে অ্যাক্টিভ করা। এই ধরনের লাইফস্টাইল যদি করতে পারি আমরা, আমাদের ইনসুলিন যে হরমোন যার কার্যকারিতা হারিয়ে যায় সেটা আবার অ্যাক্টিভ হয়ে উঠবে। কারোর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স খুব বেশি থাকে সেক্ষেত্রে তাকে একেবারেই কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে তার ডায়েটে। সেটা অনেক সময় উনি বলছেন কিটোফ্লেক্সি ডায়েট, কিটো ডায়েট, মানে সেক্ষেত্রে হাই ফ্যাট ডায়েট নিতে বলছেন। আর লাইফস্টাইলেই পরিবর্তন করলে তার কিন্তু অ্যালজাইমারের সম্ভাবনা কমবে। উনি একটা কেমিক্যালসের কথা বলছেন, জিঙ্ক। উনি বলছেন কারো যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকে সেই জিঙ্ক ডেফিসিয়েন্সিটাকেও কারেকশান করতে হবে। তো এইরকমভাবে ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু বাড়ানো যায়। আর একটা হচ্ছে যে এসেনশিয়াল যে আমাদের যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরে কম থাকে, মাছের তেলে যেগুলো পাওয়া যায় সেগুলো উনি খেতে অ্যাডভাইস করছেন। তো হেলথ সাপোর্টও উনি বলছেন যে কিছু কিছু ভিটামিনস, কিছু কিছু হরমোনস কারো শরীরে কম থাকে সেগুলো টেস্ট করলে বোঝা যায়, যেমন থাইরয়েড হরমোন টেস্ট করলে বোঝা যায়, ইস্ট্রোজেন হরমোন টেস্ট করলে বোঝা যায়, টেস্টোস্টেরন, তো এইগুলো, বা ভিটামিন ডি, অ্যাকচুয়ালি ভিটামিন ডি এটাও কিন্তু একটা হরমোন। তো এই হরমোনগুলো কম আছে কিনা আমাদের কিন্তু ব্লাড টেস্ট করে আমরা অল্প বয়সেই দেখতে পারি। এটা প্রতিরোধ করা, কখন আমরা বলি প্রতিরোধ করা, যখন অল্প বয়সে আমরা এই ধরনের অভ্যেসগুলো করতে পারি তখনই আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারবো। তো সেক্ষেত্রে উনি বলছেন যে যদি আমরা মাঝে মাঝে অন্তত 5 বছরে একবারও ভিটামিন ডি টেস্ট করাই বা এই সমস্ত হরমোন টেস্টগুলো করতে পারি, ভিটামিন B12 লেভেল কেমন আছে, তাছাড়া আরও যে হরমোনসগুলো যেমন থাইরয়েড হরমোন, এগুলো কিন্তু আমাদের কম পড়ছে কিনা দেখা উচিত। মাঝে মাঝে সাপ্লিমেন্ট, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো উনি খেতে বলছেন, বা ওমেগা-3 যে মাছের তেল সেগুলো কিন্তু খেতে বলছেন, কারণ এগুলো আমাদের ব্রেনের নিউট্রিশনে সাহায্য করে। তারপরে আরও একটা কথা উনি যেটা বলছেন যে ইনফ্লামেশন কমিয়ে ফেলতে হবে। ইনফ্লামেশন মানে বাংলায় যদি বলি তাকে বলে প্রদাহ। প্রদাহ আমাদের শরীরে বিভিন্ন কারণে হতে পারে। মনে করুন টেনশন হলে বা স্ট্রেস হলে তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশে প্রদাহ হতে পারে। পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর যদি রেগুলার বেসিসে, অনেকেই প্যানফর্টি জাতীয় ওষুধ এগুলো রেগুলার বেসিসে খেয়ে থাকেন, এগুলো বেশি খেলেও কিন্তু এই ইনফ্লামেশন কিন্তু কন্টিনিউ হবে। সেক্ষেত্রে তার ডায়রিয়া হতে পারে, পেটের মাইক্রোবিয়াম ডিস্টার্বড হতে পারে। তো এই সব জিনিসগুলো, বা কেউ যদি রেগুলার বেসিসে সফট ড্রিঙ্ক খান, ওই বিভিন্ন কোলা, তো সেইগুলোও কিন্তু পেটের ক্ষতি করে। অ্যালকোহল, এই সমস্ত জিনিসগুলো থেকেও দূরে থাকতে হবে যাতে কি ইনফ্লামেশন কম হয়। হাই ব্লাড প্রেশার যদি কারোর থাকে, বা যদি সুগারের পেশেন্ট হন অলরেডি, তো তাদের কিন্তু ইনফ্লামেশন বেড়ে যায়। তো সেইগুলো কিন্তু আমাদের কমিয়ে ফেলতে হবে, সুগার কন্ট্রোল করতে হবে। ওবেসিটি, মোটা যদি কেউ হয়ে যান, কারোর যদি ট্রাইগ্লিসারাইড বলে একটা আমাদের লিপিড প্রোফাইল করার সময় আমরা দেখি, ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট এক রকমের, সেই ফ্যাটটা যদি বেশি থাকে তাহলেও কিন্তু ইনফ্লামেশন হয় শরীরে। তো আমাদের এমনভাবে খাবার গ্রহণ করতে হবে, বা আমাদের লাইফস্টাইল, এক্সারসাইজ করতে হবে, মেডিটেশান করতে হবে, যাতে আমরা এই প্রদাহ বা ইনফ্লামেশনটা কমিয়ে ফেলতে পারি। আর শাকসবজি পূর্ণ ডায়েট খেলে কিন্তু ইনফ্লামেশন অটোমেটিক কমে যায়। তাছাড়া উনি বলছেন যে প্যাথোজেন ট্রিটমেন্ট করতে হবে। প্যাথোজেন বলতে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের যেমন শরীরের বিভিন্ন অংশে অ্যাটাক করে, সেরকম কিন্তু ব্রেনেও অ্যাটাক করতে পারে। তো সেই ক্ষেত্রে ওনার যে পরীক্ষা নিরীক্ষার প্রোটোকল আছে, ব্রেডেসন প্রোটোকল, সেখানে উনি কিছু টেস্ট করেন যেই সমস্ত ব্যাকটেরিয়া
ভাইরাস নির্মূল করার জন্যে। তাছাড়াও কিছু টক্সিন, আপনারা জানেন আমরা যে খাবার খাচ্ছি সেখানে প্রচুর টক্সিন, মার্কারি, লেড ইত্যাদি থাকে, তো শাকসবজি থেকে হতে পারে। তো সেই সব টক্সিনের টেস্টও আছে, সেগুলো একটু খরচ সাপেক্ষ, হয়তো সব জায়গায় হয় না। কিন্তু আমরা যদি চেষ্টা করি যে টক্সিন দেওয়া খাবার, ইনসেকটিসাইড, পেস্টিসাইড দেওয়া খাবারগুলো একটু কমাতে পারি, ভালো করে ধুয়ে যাতে শাকসবজিগুলো খাই, সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাছাড়া ঘুম আমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট শরীরে ব্রেন ডিটক্সিকেশনের জন্য। সেই ঘুমটাকে উনি গুরুত্ব দিয়েছেন যে ভালো করে যাতে মানুষ ঘুমোতে পারে। তো এছাড়া ওরাল হাইজিন, মুখে দাঁতের কারোর অসুখ আছে, সেই দাঁতের অসুখগুলো যদি ঠিকমতো সারানো হয় তাদের কিন্তু অ্যালজাইমারের চান্স অনেকটা কমে যায়। তো এইভাবে লো কার্বোহাইড্রেট ডায়েট, ডেয়ারি প্রোডাক্ট কম খাওয়া, দুধের খাবার কম খাওয়া, সুগার থেকে দূরে থাকা, আর বিভিন্ন রকমের ফাস্ট ফুড যেগুলো সেগুলো অ্যাভয়েড করা। তো এই সমস্ত করে, যেগুলো আমরা ইউজুয়ালি সুগার কন্ট্রোলের জন্য করে থাকি। তো এছাড়াও কিছু কেমিক্যাল টেস্ট আছে, ব্রেনের ইমেজিং আছে, এমআরআই আছে। তো সেই সমস্ত বিভিন্ন টেস্ট করে কিন্তু অনেকাংশে আর্লি অ্যালজাইমার ডিজিজ কিন্তু প্রিভেন্টও করা যায়। আমরা যদি লাইফস্টাইলটা ঠিক করতে পারি, আমরা কিন্তু অ্যালজাইমার ডিজিজটা প্রিভেন্ট করতে পারবো, যে অসুখটা বর্তমানে ডায়াবেটিসের মতোই প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ডেল ব্রেটেসন, ওনার এই যে বিষয়ে যে আবিষ্কার বা ওনার যে গবেষণা, সেটাকে সম্মান জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ।